কোনো রকম ছুরি বটি ছাড়াই আপনারা কখনো শাক কেটে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই টিপসগুলি যদি আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের যে প্রত্যেক দিনের কাজ আছে সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। বন্ধুরা, চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি দেখে নিই। যদি একটু ভালো লাগে আপনাদের কাজে, আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে বাচ্চাদের দেখা যায় হয়তো কোনো স্কুল থেকে ড্রয়িং করতে দেয় বা কোনো প্রজেক্ট করতে দেয়, সেক্ষেত্রে হয়তো ঠিক কালারের পরিবর্তে কোনো কারণে ভুল কালার সেখানে লেগে যায়। আর ভুল কালার হয়ে গেলে দেখা যায় পুরো প্রজেক্টটাই নষ্ট হয়ে যায়। তাই এরকম সমস্যা যদি হয়, কিভাবে সেই কালারটাকে তুলে পরিষ্কার করবেন? এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু কোলগেট। কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা কালারের টুথপেস্ট আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। যেখানে কালারটা লেগেছে সেই জায়গাটায় এইভাবে টুথপেস্টটা দিয়ে হালকা করে একটু ডলে নিন, তাহলেই দেখবি ধীরে ধীরে রঙটা উঠে যাবে। জোরে নয়, এতে কিন্তু পিসটাও ছিঁড়বে না, আর কোনো জলের কিন্তু ব্যবহার করবেন না। দেখুন রঙটা কতটা হালকা হয়ে গেছে। আবার আমি সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নেব, সামান্য। এইভাবে যেখানটায় কালারটা লাগিয়েছি সেই জায়গাটায় নিয়ে এইভাবে একটু ডলে নেব। এইভাবে একটু ডললেই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আবার আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এখানে কিন্তু আলতো করে ডলতে হবে, বেশি জোরে নয়, যেহেতু পৃষ্ঠাটা রয়েছে। তাই এই টুথপেস্টের সাহায্যে যে কোনো কালারের দাগ খুব সহজেই আপনারা কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। এবার একটু রোদ্রে শুকিয়ে নিলেই হয়ে যাবে। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে অনেক সময় আমরা বাচ্চাদেরকে কার্টুন চালিয়ে দিই বা নিজেরাও নানা রকম ভিডিও মুভি দেখে থাকি ফোনে। তা আমাদের দেখা যায় ফোনের স্ট্যান্ড থাকে, দুটো চুলের ক্লিপের সাহায্যেই আমরা ফোনের স্ট্যান্ড তৈরি করে নিতে পারি ইনস্ট্যান্ট। তাই যাদের হাতের কাছে নেই বা ফোনের স্ট্যান্ড রয়েছে ভেঙে গেছে, দেখুন এইভাবে দু সাইড দিয়ে ফোনের আমি স্ট্যান্ড তৈরি করে নিলাম, দুটো ক্লিপ লাগিয়ে নিলাম। কত সুন্দরভাবে ফোনটা এখানে আমার দাঁড়িয়ে রয়েছে, আর ফোনটা পড়ে যাওয়ারও সম্ভাবনা নেই। এটা আমরা এইভাবে রেখে যে কোনো কাজবাজও করে নিতে পারি। তাই বন্ধুরা বলছি, যাদের নেই তারা অ্যাপ্লাই করতে পারেন, যাদের আছে তাদের তো কোনো ব্যাপার নেই। তাই বাচ্চাদের হাতে ফোন না দিয়ে এইভাবে দূরেই আপনারা ক্লিপের সাহায্যে ফোনটাকে দাঁড় করিয়ে কার্টুন দেখাতে পারেন। ফুলকপি খাওয়ার পর আমরা অনেকেই কি করি, ফুলকপির এই যে ডাঁটাগুলো আছে এগুলোকে ফেলে দিই। তা আজকে আমি আপনাদের সঙ্গে অসাধারণ একটি এই ফুলকপির ডাঁটার রেসিপি শেয়ার করব। আশা করছি যদি রেসিপিটি আপনারাও ট্রাই করেন বাড়িতে, খুবই টেস্টি, এমনকি খুবই মুচমুচে একটি রেসিপি তৈরি হয়। বাচ্চা থেকে বয়স্ক সবারই ভীষণ পছন্দের হবে। সবার প্রথমে যে ফুলকপির ডাঁটার সাইডের শক্ত অংশগুলোকে আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর জল দিয়ে ভালো করে আমি 3-4 বার ধুয়ে নিচ্ছি। একটি পাত্রের মধ্যে তুলে নেব। আমাদের বাড়িতে যে এই ধরনের ঘষনিগুলো আছে, এখানে বড় ঘষনি ব্যবহার করতে হবে, মানে বড় গ্রেটার। তাহলে কি হবে, ফুলকপির ডাঁটাগুলো এইভাবে ঘষলে ছোট ছোট টুকরো হবে, একেবারে কিন্তু পেস্ট মতো হবে না। আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়েও কেটে নিতে পারেন, তাহলেও কিন্তু সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে কাটা হয়, তাতে অনেকটা সময় লাগবে। আমি এর জন্য গ্রেটার দিয়ে এইভাবে দেখুন গ্রেট করে নিচ্ছি। পুরোটাই ফুলকপির ডাঁটা এইভাবে আমি গ্রেট করে নেব। পুরোটা গ্রেট করা হয়ে গেছে। এই দেখুন ছোট্ট ছোট্ট কিন্তু টুকরো হয়েছে, একেবারে কিন্তু পেস্ট মতো তৈরি হয়নি। এখানে আমি একটি আলু নিয়ে নিয়েছি, আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একইভাবে আমাদের আলুটাকেও না গ্রেট করে নিতে হবে। আলুটাকেও গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটাও দেখুন ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে। এর মধ্যে এবার আমরা কিছু জিনিস দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসনের পরিমাণটা বেশি দেব না, 1 চামচ দেব। দিয়ে দেব 2.5 চামচ পরিমাণ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার, ময়দাও দিয়ে দিতে পারেন। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেব ঝালের জন্য কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দিলে খেতে খুব ভালো লাগে। সামান্য পরিমাণ একটু খাবার সোডা দেব।
চামচের সাহায্যেও আপনারা খুব সুন্দর করে মিশিয়ে নিতে পারেন, তা না হলে হাত দিয়েও এইভাবে মেশাতে পারেন। জল ছাড়াই খুব সুন্দর করে শুকনো করে আমাদের এটাকে মেখে নিতে হবে, কোনো রকম জল কিন্তু দেব না। এই দেখুন হাত দিয়ে আমি ভালো করে এইভাবে এটাকে মেখে নিচ্ছি। যত সুন্দর করে মাখা হবে রেসিপিটাও তত সুন্দর হবে। এইভাবে শুকনো করে মাখা হয়ে গেছে। এবার গ্যাসের ওপর একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব, তারপর গ্যাসটাকে কমিয়ে দেব আর এইভাবে গোল গোল করে চ্যাপ্টা করে বড়ার আকৃতি করে দিয়ে দেব। চ্যাপ্টা করে দিলে ভেতরটাও খুব সুন্দর ভাজা হবে। আমি এখানে ডিপ ফ্রাই করছি, আপনারা চাইলে কম তেল দিয়ে শ্যালো ফ্রাইও করতে পারেন। এইভাবে অল্প অল্প দিয়ে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, তাহলে ভেতরটাও সুন্দর ভাজা হবে। যখন এক সাইড কালার চেঞ্জ হবে, হালকা লাল কালার হবে, তখন ওলট পালট করে দিতে হবে। দু সাইডে আমরা এইভাবে লাল করে ভেজে নেব। এই দেখুন কত সুন্দর কালার একটি চলে এসছে। এবার এটাকে আমরা তেল ছেঁকে তুলে নিচ্ছি। খুবই অসাধারণ টেস্টি হয়। আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন, ভাতের সঙ্গে খেতে পারেন, দারুণ লাগে। মুচমুচে বাইরেটা, ভেতরটা নরম সফট। এই দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আমি আপনাদের একটি ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন, ভালো লাগলে রেসিপিটি আপনারাও ট্রাই করে দেখবেন। পার্লারের মতো গ্লো পেতে চান? তাহলে অবশ্যই ঘরে থাকা জিনিস দিয়ে মাত্র 3টে স্টেপ অ্যাপ্লাই করুন। গ্যারান্টি দিয়ে বলছি, যদি পার্লারের মতো গ্লো ফিরে না পান তাহলে আমি ভিডিও করাই ছেড়ে দেব। ত্বক হবে ফর্সা উজ্জ্বল, একদম দেখবেন ট্যান রিমুভ হয়ে যাবে। যাদের ত্বক শ্যামলা তারাও ধীরে ধীরে ফর্সা হতে শুরু করবে। চলুন কিভাবে দেখে নিই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ফেস প্যাকের টিপস শেয়ার করব, বলতে পারেন ফেসিয়াল। 3টে মাত্র স্টেপ করতে হবে। ফেসিয়ালের থেকেও বেশি গ্লো আপনাদের চেহারায় চলে আসবে, মানে পুরো মুখেই দেখবেন। ফেসিয়ালে তো নানা রকম কেমিক্যাল ব্যবহার করা হয়, কোনো রকম কেমিক্যাল নয়, ঘরে থাকা, রান্নাঘরে থাকা দুটো জিনিস আমরা 3টে স্টেপ যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারি, পুরো মুখ দেখবেন ফর্সা হবেই। আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সা পার্লারে গিয়ে খরচা করতে হবে না। তাই আর বেশি কথা না বলে চলুন দেখে নিই কীভাবে ফেসিয়ালের থেকেও বেশি গ্লো আমরা আমাদের ত্বকে পেতে পারি। সবার প্রথমে যে কাজটি করব, এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। কোনো রকম বাটিতে আপনাদের ফেটানোর প্রয়োজন নেই। আপনারা নেবেন হাতে, এইভাবে দেখুন 1 চামচ পরিমাণ টক দই এখানে দেখুন আমি হাতে নিয়ে নিলাম। টক দই আমরা প্রত্যেকেই জানি স্কিনের ট্যান রিমুভ করে, ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। এর মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নারিকেল তেল। নারিকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। এখানে দেখুন আমি ডাইরেক্ট, এটা কোনো বাটিতে বা কিছুতেই আমি ব্যবহার করছি না, ডাইরেক্ট আমি এটাকে এইভাবে হাতের মধ্যে ফেটিয়ে তারপর লাগিয়ে নিলাম। পুরো স্কিনের যত ট্যান আছে সেটা তো রিমুভ হবেই, সেই সঙ্গে ত্বককে ফর্সা করতেও সাহায্য করবে। আর নারকেল তেল ত্বকের মধ্যে গ্লো ফিরিয়ে আনতে, উজ্জ্বল ভাব ফিরিয়ে আনতে সাহায্য করে। খুব ভালো করে এটাকে পুরো মুখে অ্যাপ্লাই করব। তারপর কি করব, এইভাবে মাসাজ করব। বেশি নয়, 1 থেকে 2 মিনিট একটুখানি এইভাবে মাসাজ করে নিন। জমে থাকা নোংরা ট্যান খুব সহজেই দূর হবে। ভালো করে আমি মাসাজটা করে নিলাম। এবার আমি কি করব, মুখটাকে ভালো করে আমি মুছে নিচ্ছি। এই দেখুন, খুব ভালো করে মুখটাকে মুছে নিন বা আপনারা ধুয়ে নিন। দেখবেন প্রাকৃতিকভাবেও যে এত সুন্দর ত্বক আপনাদের উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। খুব ভালো করে মুছে নিলাম। এবার সেকেন্ড স্টেপ যেটা আমরা অ্যাপ্লাই করব, সেটাও আমাদের বাড়িতে প্রত্যেকের থাকে, বেসন। এখানে আমি 1 চামচ বেসন নিয়ে নিয়েছি। বেসনের সঙ্গে এখানে আবারও আমি ব্যবহার করছি টক দই। এটা কিন্তু আমার ঘরে পাতা টক দই বন্ধুরা।
আগে তো ত্বকটা আমাদের ডিপ ক্লিন হলো। এবার এই যে আমি বেসনটা নিয়েছি, দইয়ের সঙ্গে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই বেসন কি করবে, আমাদের ত্বকের যে মরা চামড়া আছে সেটাকে দূর করতে ভীষণ সাহায্য করবে। পুরো মুখেই বেসনটাকে খুব ভালো করে আমরা লাগিয়ে নেব। কোনো রকম আপনাদের বাটিতে ফেটাতেও হবে না, কিচ্ছু করতে হবে না, হাতে মিশিয়েই ভালো করে লাগিয়ে নিন। বেসন কি করবে, আমাদের ত্বকের যে মরা চামড়া আছে সেই মরা চামড়াটা পরিষ্কার করতে ভীষণ সাহায্য করবে। মানে লোমকূপের মধ্যে যে নোংরাগুলো জমে থাকে, যেটা নর্মালভাবে আমরা পরিষ্কার করতে পারি না, ক্লিনজার প্রথম যে স্টেপটা অ্যাপ্লাই করলাম সেটা ক্লিনজারের কাজ করবে। বেসন ত্বকের গভীর থেকে নোংরা দূর করবে, সেই সঙ্গে এখানে টক দই রয়েছে, এটা তো ট্যান রিমুভ করবেই। আবারও খুব ভালো করে এইভাবে বেসনটা দিয়ে 1 থেকে 2 মিনিট মাসাজ করে নেব পুরো মুখটাকে। এবার আমি দেখুন মুছে নিচ্ছে, কতটা সুন্দর দেখতে পাচ্ছেন, গ্লো করতে শুরু করেছে। এই দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, যাদের ত্বক ট্যান পড়ে কালো হয়ে গেছে একবার এটা অ্যাপ্লাই করুন, ত্বক ভেতর থেকে পরিষ্কার হবে, ফর্সা হবে, উজ্জ্বল হবে। দেখুন কতটা সুন্দর গ্লো করতে শুরু করেছে। চলুন এবার আমি মুখটাকে ভালো করে ধুয়ে নিই। ভালো করে আমি এখানে মুখটাকে ধুয়ে এসেছি, দেখুন কতটা সুন্দর একটা গ্লো চলে এসেছে। এবার যে জিনিসটা সেটা হলো 1 চামচ পরিমাণ মুলতানি মাটি। যে মুলতানি মাটি দলা মতো পাওয়া যায় সেই মাটিটাই কিন্তু আমি বাড়িতে এনে গুঁড়ো করে নিয়েছি। কারণ এই যে মুলতানি মাটিটা দেখতে পাচ্ছেন, এতে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই। এখানে আমি 1 চামচ পরিমাণ মুলতানি মাটি নিয়েছি, সেই সঙ্গে এখানে আমি ব্যবহার করব 2 চামচ পরিমাণ জল। এখানে কি করব দেখুন, জলের পরিমাণটা 2 চামচ দেবেন। এই দেখুন মুলতানি মাটি আর জলটাকে খুব ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এই ফেস প্যাকটি রেডি হয়ে গেছে। 3টে স্টেপ বলেছিলাম, 3টে স্টেপের লাস্টে কিন্তু এই যে মুলতানি মাটিটা পুরো মুখে খুব ভালো করে পাতলা করে একটি লেয়ার লাগাতে হবে। মুলতানি মাটিটা কি করবে, ত্বকটাকে টান টান করতে সাহায্য করবে। খুব ভালো করে এটাকে পুরো মুখে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। আর মুলতানি মাটিটা মানে মুখে লাগিয়ে 10 মিনিট মতো রেখে দিতে হবে। পুরো মুখে আমি কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার অপেক্ষা করব শুধু 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। অনেকটাই দেখুন ড্রাই হয়ে গেছে, পুরোপুরি কিন্তু ড্রাই করবেন না। এবার কি করব, একটি ভেজা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর, পার্লারের থেকেও কিন্তু আপনাদের ত্বক অনেকটাই বেশি চকচকে, ফর্সা, উজ্জ্বল হয়ে যাবে। কোনো রকম কেমিক্যাল জিনিস কেন ব্যবহার করবেন, ঘরে থাকা জিনিস দিয়েই যদি আপনাদের ত্বক ফর্সা হয়ে যায়। দেখুন কতটা সুন্দর গ্লো করছে। চলুন মুখটা ধুয়ে আসি। মুখটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফর্সা তো হয়েছে, সেই সঙ্গে মুখটা গ্লো করতে শুরু করেছে। তাহলে বন্ধুরা অবশ্যই একবার এই 3টে স্টেপ অ্যাপ্লাই করে দেখুন, পার্লারে যাওয়া ভুলে যাবেন। ভালো লাগলে, ভালো রেজাল্ট পেলে বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা মহিলারা কম বেশি প্রত্যেকে কিন্তু নেল পালিশ ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেক সময় কি করি, তাড়াহুড়ো করে নেল পালিশ পরি, বা অনেক সময় আমরা অনেকেই ভালোভাবে নেল পালিশ পরতে পারি না, যার কারণে কি হয়, নখের সাইড দিয়ে বা নখের ওপর দিয়ে নেল পালিশ লেগে যায়, যেটা মুছতে গিয়ে আমাদের রিমুভার লাগে, না হয়তো লাল হয়ে যায় নখটা। তাই নেল পালিশ পরার আগে আমরা যদি সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন নখের সাইডে এইভাবে লাগিয়ে
এইভাবে নখের সাইড দিয়ে, নখের ওপর দিয়ে আমরা যদি একটুখানি ভ্যাসলিন লাগিয়ে নিই, আর দেখুন ভ্যাসলিনের দামটাও কম আর সহজলভ্য। এইভাবে যেভাবেই নেল পালিশ পরি না কেন, নখের ওপরে, নখের সাইডে যদিও বা আমাদের অনেকটা পরিমাণ নেল পালিশ লেগে যায়, কোনো রকম টেনশন নেই, কোনো নেল রিমুভারের প্রয়োজন পড়বে না, নখের সাইডটাও লাল হবে না। এই দেখুন আমি নেল পালিশটা পরে নিলাম, দেখতে পাচ্ছেন সাইডে কি পরিমাণে লেগেছে, দেখতে কতটা বাজে লাগছে। এবার কি করব, কোনো রকম তুলো নিয়ে নিন কিংবা কোনো কাপড় নিয়ে নিন। এইভাবে দেখুন আমরা কত সহজেই মুছে নিতে পারি। নখের সাইডে কোনো রকম লাল দাগও হবে না আর সুন্দরভাবে উঠেও আসবে নেল পালিশটা। এতে আমাদের নখটাও কিন্তু দেখতে ভালো লাগবে বন্ধুরা। তাই এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। এই দেখুন আমি মুছে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন এই নখটাতেও আমি এইভাবে সাইডে মুছে নিচ্ছি। আশা করছি এই ছোট্ট আইডিয়াটি আপনাদের কাজে লাগবে। তাই ভালো লেগে থাকলে অবশ্যই নেল পালিশ পরার আগে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি আপনারাও উপকার পাবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। পরের যে টিপসটি শেয়ার করব চশমা নিয়ে। আমাদের বাড়িতে কেউ না কেউ একজন হয়তো চশমা পরেই থাকেন, কিন্তু অনেক সময় কি হয়, চশমা পরে যখন আমরা বাইরে বের হই ধুলো ময়লা লাগে চশমাটা, এমনকি চশমার মধ্যে নানা রকম দাগছোপ হয়ে যায়, চশমার কাঁচটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এরকম সমস্যা আমাদের অনেকের বাড়িতেই হয়, চশমার কাঁচ পাল্টাতে লাগে। তাই আমরা মাঝে মাঝে যদি সামান্য পরিমাণে একটু ভ্যাসলিন, বেশি নয়, দেখুন সামান্য পরিমাণে একটু ভ্যাসলিন নিয়ে চশমার ওপরে এইভাবে ভেতরের দিকে আঙুলের সাহায্যে এইভাবে আলতো করে ডলে নিই। এখানে কিন্তু কোনো রকম জোরে নয়, আঙুলের সাহায্যে আলতো করে এইভাবে একটু ডলতে হবে। তাহলে কি হবে, আমাদের যে চশমাটার মধ্যে ধুলো ময়লা নোংরা জমে, এমনকি চশমার কাঁচ চশমাটা আবছা হয়ে যায়, সেই চশমাটা পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি একটি নরম সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি। কোনো সুতির কাপড় বা পরিষ্কার কোনো গেঞ্জির কাপড় দিয়ে মুছে নিলে এই দেখুন আমাদের চশমাটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল। ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করে দেখবেন। এতে কি হবে, আমাদের কিন্তু কিছুদিন পর পর যে চশমার কাঁচ পাল্টাতে হাঁটু ব্যথাতে কি খুব কষ্ট পাচ্ছেন? সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে হাঁটু ভেঙে আসে, অসহ্য যন্ত্রণা করে, কিংবা নিচুতে বসলে কারো সাহায্য ছাড়া ওঠা যায় না। অনেক সময় দেখা যায় এই যে আমাদের হাঁটুর নিচের মাংসপেশিতে প্রচণ্ড পরিমাণে খিঁচ ধরে, টান ধরে, আর গোড়ালিতেও ব্যথা করে ঘুম থেকে ওঠার পর। এই ব্যথার থেকে বাঁচতে আমরা কি করি, পেন কিলার খেয়ে থাকি। তাই পেন কিলার আর খেতে হবে না, একবার এই ঘরোয়া রেমেডিটি ব্যবহার করুন, দেখবেন ব্যথার থেকে খুব সহজেই আপনারা আরাম পাবেন। রুটি বেলতে গেলেও অনেক সময় দেখা যায় হাতের কবজিতে অসহ্য ব্যথা করতে থাকে আমাদের। তাই এই ঘরোয়া রেমেডি যদি অ্যাপ্লাই করতে পারেন, কোনো রকম ব্যথার ওষুধ খেতে হবে না, প্রাকৃতিক উপায়। আমাদের বাড়িতে আশেপাশে খোঁজ করলেই যে পাতাটি পেয়ে যাবেন বন্ধুরা, সেটা হলো পেঁপে পাতা। এই যে পেঁপে পাতা, এই পেঁপে পাতা কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। এখানে বেশ কিছুটা পরিমাণ পেঁপে পাতা নিয়েছি। অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন, যাতে পাতাতে কোনো রকম পোকামাকড় বা নোংরা না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এইভাবে আমি ছোট টুকরো করে ছিঁড়ে নিলাম। এবার কি করব, পেঁপে পাতাটাকে একটু ভালো করে থেতো করে নেব, যাতে রসটা ভালোভাবে বের হয়। এই দেখুন আমি এখানে ভালো করে থেতো করে নিয়েছি পেঁপে পাতাটাকে। এবার আমি কি করব, এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে থেতো করে নেওয়া পেঁপে পাতাটাকে নিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা রসুন। ব্যথা কমাতে কিন্তু রসুন দেখবেন ভীষণ উপকারী বন্ধুরা, কারণ সে যত পুরনোই ব্যথা হোক না কেন, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথা, বহু পুরনো যুগ ধরে চলে আসছে রসুন দিয়ে ব্যথা কমানো। কারণ রসুনের মধ্যে এমন কিছু গুণ থাকে যেটা বহু পুরনো বাতের ব্যথাও কমাতে ভীষণ সাহায্য করে। এখানে যেখানে পেঁপে পাতাটা গ্রেট করে নিলাম, এখানে রসুনটাকে নিয়ে ভালো করে আমি এইভাবে গ্রেট করে দিলাম, যাতে রসুনটার রস ভালোভাবে বের হয়। কিছুটা পরিমাণ কালো জিরে দেব ব্যথা কমাতে। কালো জিরে কিন্তু ভীষণ উপকারী প্রাকৃতিক একটি উপাদান, যেটা আমাদের
প্রাকৃতিকভাবে ব্যথা কমাতে সাহায্য করে। কিছুটা পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। সরিষার তেলের পরিবর্তে এখানে কিন্তু আপনারা তিলের তেল বা রেড্ডির তেল ব্যবহার করতে পারেন। কিভাবে এটাকে ব্যবহার করতে হবে চলুন দেখে নিই। এবার দেখুন একদম লো ফ্লেমে আমি এটাকে বসিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটে উঠলেই কিন্তু এখানে আমাদের তেলটা রেডি হয়ে যাবে। আর এই তেলটা সহজে নষ্ট হয় না, অনেক দিন রেখে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। যখন দেখবেন এই পাতাটা একদম নরম হয়ে এসছে, পাতার থেকে আরও বেশি পরিমাণে তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝবেন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন আমি একদম লো ফ্লেমে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করছি। আর তেলটা দুটো পাত্র নিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ফ্রিজের একেবারে ঠান্ডা জল। আপনারা চাইলে এখানে বরফ জলও ব্যবহার করতে পারেন। আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গরম জল, মানে যতটা গরম আমরা সহ্য করতে পারি। আর যে পাত্রের মধ্যে আমি গরম জল নিয়েছি সেই পাত্রের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই যে ঠান্ডা জল গরম জলটা কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের ব্যথা হোক না কেন বন্ধুরা, হাঁটুতে, কোমরে কিংবা বাতের ব্যথা, এইভাবে একটি কাপড় নিয়ে নিন। সবার প্রথম কাপড়টাকে গরম জলের যে পাত্রটা তার মধ্যে আমি ডুবিয়ে নিলাম। এবার কি করব ওই কাপড়টাকে চলুন দেখে নিই। যেখানে আমাদের ব্যথা হাঁটুতে বা কোমরে সবার প্রথমে গরম সেঁক দিতে হবে। এইভাবে আপনারা 10 থেকে 15 মিনিট বারবার কাপড়টাকে গরম জলের মধ্যে ডুবিয়ে নিন, যতটা গরম সহ্য করতে পারি। আর ব্যথার জায়গায় এইভাবে গরম জলে সেঁক দিন। 10 মিনিট গরম জলে সেঁক দেওয়া হয়ে গেলে তারপর কি করব, এই যে ঠান্ডা জলের মধ্যে কাপড়টাকে ডুবিয়ে নেবে। একদম ফ্রিজে ঠান্ডা জল নেবেন, ঠান্ডা জলে সেঁক দেবেন। একবার গরম জলের সেঁক 10 মিনিট, একবার ঠান্ডা জলের সেঁক। এইভাবে যদি মাংসপেশিতেও ব্যথা হয় সেঁক দেবেন। গরম জল ঠান্ডা জলে সেঁক দিলে রক্ত চলাচল ভালো হয়, নার্ভ সচল হয়, ব্যথা কমতে সাহায্য। এই যে আমি তেলটা তৈরি করে নিয়েছি, এই তেলটা আপনারা এইভাবে তৈরি করে নেবেন। তেলটা কিন্তু অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, অল্প দিয়েই তেলটাকে তৈরি করতে হবে। এই তেলটা নষ্ট হয় না, আপনার 5-6 মাস রেখে দিতে পারেন। যেখানেই ব্যথা কিভাবে অ্যাপ্লাই করবেন, হাঁটুতে ব্যথা হোক কিংবা কোমরে ব্যথা, তেলটাকে উষ্ণ গরম করে নিতে হবে। একেবারে কিন্তু ঠান্ডা তেল দেওয়া যাবে না। ব্যথার জায়গায় এইভাবে উষ্ণ করে গরম করে নিন আর খুব ভালো করে আপনারা ব্যথার জায়গায় মালিশ করতে থাকেন। এখানে যেহেতু হলুদ দেওয়া হয়েছে, কালো জিরে আছে, সেই সঙ্গে রসুন আছে, আর এই যে পেঁপে পাতার নির্যাস। পেঁপে পাতার মধ্যে এমন কিছু নিউট্রিশন থাকে যেটা বাতের ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা কমাতে সাহায্য করে। আর এই তেলটা দিয়ে 10 থেকে 15 মিনিট মালিশ করতে থাকুন। এইভাবে যদি আপনারা মালিশ করতে থাকেন, রক্ত চলাচলটা তো খুব ভালো হয়, নার্ভ সচল থাকে, আর দেখবেন কত সহজেই ব্যথাটা আপনাদের কমে যাবে। অনেক সময় মাংসপেশিতে খিঁচ ধরে, এই তেলটাকে তৈরি করে রেখে দিলেন, এই সামান্য পরিমাণ, অল্প একটু নিলেই হয়ে যাবে, সামান্য পরিমাণ একটু তেল নিয়ে এইভাবে মালিশ করতে পারেন। বাচ্চারা অনেক সময় খেলাধুলো করতে গেলে চোট লাগে, আঘাত লাগে, মোচকা লাগে, এমনকি মোচকা লাগা ব্যথাও কিন্তু কমতে সাহায্য করে। গোড়ালিতেও সামান্য পরিমাণে তেল দিয়ে মালিশ করুন। ঘরোয়া এই রেমেডিটি ট্রাই করুন, আশা করছি ব্যথার ওষুধ আপনাদের কিনে খেতে হবে না, ব্যথা খুব সহজেই কমতে হয়, সেই সমস্যা দূর হবে। পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা রুটি বেলতে যাব, আমাদের ব্যালন চাকিটা ধুয়ে দিয়েছি, শুকায়নি, বা হাতের কাছে ব্যালন চাকি নেই। সেক্ষেত্রে ব্যালন চাকি ছাড়াও খুব সুন্দরভাবে রুটি তৈরি করে নেওয়া যায়। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা যে তেলের প্যাকেটগুলো হয় না, তেল ঢালার পর প্যাকেটগুলোকে আমরা অনেকেই ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তেলের প্যাকেটের আমাদের কি করতে হবে, 3 দিক এইভাবে সমান করে কেটে নিতে হবে। আর দেখুন প্যাকেটটা কাটলেও প্যাকেটের মধ্যেও কিন্তু বেশ কিছুটা তেল থেকে যায়। আর এই তেলের প্যাকেটগুলো মজবুত হয় আর নরম হয়, অনেক দিন এটাকে ব্যবহার করা যায়। এবার আমরা রুটি বা লুচি যাই করি না কেন,
এইভাবে নিয়ে নিলাম। আপনারা যদি চান আটা ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে বেলে নিতে পারেন। এখানে আমি ওপর থেকে আরও একটি প্যাকেট নিয়েছি। এবার কি করব, ছোট্ট একটি থালা নিয়ে এইভাবে একটু চাপ দিয়ে গোল গোল ঘোরাতে থাকবো। তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে দেখুন রুটিটা কত বড় হয়ে যাচ্ছে। আর যারা আটা ছাড়া অনেক সময় শুকনো আটা দিয়ে রুটি বেললে না, সেই রুটি খেলে গ্যাস অম্বল হয়। তাই এইভাবে আপনারা আটা দেওয়া ছাড়াই খুব সুন্দরভাবে কিন্তু রুটি বেলে নিতে পারেন, যে একদম পারফেক্ট রুটি হবে বেলন চাকি ছাড়াই। এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমি রুটি বেলে নিলাম। হয়তো পারফেক্ট গোল হয়নি, তা এমার্জেন্সির সময় এই আইডিয়াটি কিন্তু আমাদের কাজে লাগতে পারে। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি দেখি। শাক আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় ছুরি বটি দিয়ে শাক কাটতে গেলে হাত কেটে যায়। তাই যারা নতুন গৃহিণী ছুরি বটি দিয়ে শাক কাটলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এইভাবে শাকের মধ্যে যে দড়ি হয় না, লাইলনের দড়িগুলো নেবেন। লাইলনের দড়ি এইভাবে শাকের মধ্যে খুব ভালো করে আপনারা পেঁচিয়ে নিন। কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না। দেখুন ভালো করে আমি লাইলনের দড়ি পেঁচিয়ে নিয়েছি। তারপর কি করব, দড়িটা ধরে এইভাবে আমি টান দিতে থাকবো। দেখুন ছুরি বটির কিচ্ছুর প্রয়োজন পড়বে না। কত সহজেই আমরা কিন্তু শাকটা কেটে নিতে পারছি, আর হাত কেটে যাওয়ারও সম্ভাবনা নেই। দেখুন পুরোটা শাকই কিন্তু আমি এইভাবে দড়ি পেঁচিয়ে নিয়েছিলাম, লাইলনের দড়িটা টান দিচ্ছি, আর শাকটা সুন্দরভাবে এখানে আমার কাটা হয়ে যাচ্ছে। আইডিয়াগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে। মশার উৎপাতে কম বেশি আমরা অনেকেই কিন্তু অতিষ্ঠ হয়ে উঠি বন্ধুরা। এমনকি মশা তাড়ানোর জন্য বাজার থেকে মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি এই জাতীয় জিনিসগুলো নিয়ে আসি, যে জিনিসগুলো ব্যবহার করার ফলে আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ ব্যাধি বাসা বাঁধে। আর মশা না তাড়ালেও ডেঙ্গুর মতো রোগ হয়। তাই আপনাদের ঘর থেকে খুব সহজেই আরশোলা, এমনকি টিকটিকি, মশার উৎপাত সহজেই কমিয়ে ফেলতে পারবেন। গরমে দরজা জানলা বন্ধ করেও রাখতে হবে না। একদম ঘরোয়া সহজ একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি অ্যাপ্লাই করেন বন্ধুরা, আশা করছি খুব উপকার পাবেন। এমনকি ঘরের থেকে খুব দ্রুত তাড়াতাড়ি দেখবেন আরশোলা, ইঁদুর, টিকটিকি, মশা পালাতে শুরু করেছে। কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সহজ এই রেমেডিটি তৈরি করতে ঘরে থাকা জিনিস ব্যবহার করলেই হয়ে যাবে, অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না। এমনকি রেমেডিটি যদি ট্রাই করেন আপনারাও কিন্তু উপকার পাবেন। উচ্ছে কিংবা পেঁয়াজ এই দুটো জিনিস কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আর আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। এর দামটাও কিন্তু অনেকটাই বেশি না। কিভাবে আমরা উচ্ছের সঙ্গে পেঁয়াজ মিশিয়ে অ্যাপ্লাই করলে আমাদের বাড়ি থেকে সহজেই আমরা তাড়িয়ে ফেলতে পারবো মশা, আরশোলা, টিকটিকি। এখানে সবার প্রথমে দেখুন আমি উচ্ছে নিয়ে নিয়েছি, একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে কি করব, ভালো করে উচ্ছেটাকে আমি এইভাবে ধীরে ধীরে গ্রেট করে নিচ্ছি। উচ্ছের এখানে শুধু আমি সবুজ অংশটাকেই কিন্তু দেখুন গ্রেট করছি। সবুজ অংশটাকেই এখানে আমাদের খুব ভালো করে না গ্রেট করে এইভাবে নিয়ে নিতে হবে। তারপর আমরা কি করব, এর সঙ্গে এখানে দেখুন ব্যবহার করছি আমি পেঁয়াজ। এই পেঁয়াজ আমরা প্রত্যেকের বাড়িতেই থাকে, রান্নাঘরেই থাকে। পেঁয়াজের গন্ধ এতটাই স্ট্রং বন্ধুরা, আপনারা যদি পেঁয়াজ কেটে একটি টুকরো রেখে দেন রান্নাঘরে, দেখবেন সেই জায়গার আশেপাশেও কিন্তু আপনাদের আরশোলা আর টিকটিকি ঘোরাঘুরি করবে না। আর এখানে যে পেঁয়াজটা নেবেন অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের ডিপ কালারের পেঁয়াজ নেওয়ার। এবার দেখুন উচ্ছের সঙ্গে আমরা পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিচ্ছি। দুটোকেই এখানে আমাদের খুব ভালো করে এইভাবে গ্রেট করে কিন্তু নিতে হবে। দেখুন ভালোভাবে এখানে গ্রেট করা হয়ে গেছে আমার পেঁয়াজটাকেও। এবার আমরা এটাকে দুভাবে ব্যবহার করব। সবার প্রথমে আমি এখানে একটি চা ছাঁকনি নিয়ে নিয়েছি। চা ছাঁকনির মধ্যে গ্রেট করা পেঁয়াজ আর গ্রেট করা যে আমরা উচ্ছে নিলাম সেটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। জলের ব্যবহার করলে রসটার যে গন্ধটা স্ট্রং, সেই গন্ধটা কিন্তু কমে যাবে। তাই এখানে আমাদের কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। খুব ভালো করে দেখুন এখানে আমি গ্রেট করে নিয়ে রসটাকে বের করে নিয়েছি। তারপর অবশিষ্ট যে উচ্ছে আর এখানে
পেঁয়াজের অবশিষ্ট অংশ, তার মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা নিম পাতা। নিম পাতা আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে। রসটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, রসটাকে পরে আমরা ব্যবহার করব। এবার একটি পাত্রের মধ্যে দেখুন আমি এখানে নিম পাতাও দিয়ে দিলাম। সব একসঙ্গে দেওয়ার পর আমরা কি করব, এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সব উপকরণ দিয়ে আমাদের খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। এই দেখুন মিশ্রণটাকে এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি গ্যাসটাকে অন করে দিয়েছি আর একদম লো ফ্লেমে আমাদের এটাকে ফুটিয়ে নিয়ে তেলটা তৈরি করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে মিশ্রণটা পুড়ে যাবে, তেলের কিন্তু ঠিকঠাক মতো কাজ পাওয়া যাবে না। তাই অবশ্যই এটাকে আপনারা লো ফ্লেমেই কিন্তু করবেন 1 থেকে 2 মিনিট পর্যন্ত। খুব ভালো করে আমরা এইভাবে দেখুন তেলটাকে গরম করে নিচ্ছি। যখন তেলের থেকে একটা গন্ধ বের হতে শুরু করবে তখন আমরা কি করব, গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এই তেলটাকে তখন আমাদের ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখানে দেখুন তেলটা কিন্তু আমার প্রায় পুরোপুরি রেডি হয়ে গেছে, গন্ধ বের হতেও শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে তেলটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এই যে এবার আবারও চা ছাঁকনি নেব, চা ছাঁকনি দিয়ে তেলটাকে আমাদের ভালো করে এখন ছেঁকে নিতে হবে, যাতে মানে অবশিষ্ট অংশটা আলাদা হয়ে যায় আর তেলটা যাতে ভালোভাবে বের হয়। এর জন্য এইভাবে আমি একটু চামচ দিয়ে ছাঁকনিতে চাপ দিচ্ছি, তাহলেই ভালোভাবে বের হয়ে যাবে। এবার এই তেলটার সঙ্গে আরেকটি জিনিস আমাদের মিশিয়ে নিতে হবে। এখানে আমরা যে রসটা বের করে রেখেছিলাম সেই রসটাকে নিয়ে নিয়েছি আর তেলটা এখানে নেওয়া হয়ে গেছে। আমাদের বাড়িতে দেখবেন যে কর্পূর আমরা ব্যবহার করি পুজোতে, সেই কর্পূরের গন্ধ ভীষণ স্ট্রং হয়। কর্পূরের গন্ধের কারণে বাড়ি থেকে কিন্তু আমাদের মশা মাছি খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যায়। এখানে আমি কর্পূর তেলের মধ্যেও দিয়েছি আর উচ্ছে পেঁয়াজের যে রসটা বের করেছি তার মধ্যেও দিয়েছি। দুটোর মধ্যে দিয়েই চামচ দিয়ে খুব ভালো করে এখানে আমি এইভাবে দেখুন নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি একটি ওষুধের কাচের শিশি নিয়ে নিয়েছি। এই ধরনের ওষুধের কাচের শিশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। ঢাকনাটা দেখবেন মানে লোহার হয় বা টিনের হয়। ঢাকনায় ছোট্ট একটি ছিদ্র করে নেব। একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড় দিয়ে আমরা এইভাবে সুতির কাপড় অবশ্যই নেবেন। কাপড়টাকে পেঁচিয়ে আমি দেখুন এখানে সলতে মতো তৈরি করে নিলাম। এই যে এবার এটাকে আমরা কি করব, যে তেলটা আমরা তৈরি করেছি সেই তেলটাকে এবার আমরা এই যে শিশিটা তৈরি করে নিলাম এই শিশিটার মধ্যে তেলটাকে পুরোটাই ঢুকিয়ে নিচ্ছি। আর সলতের গায়েও একটুখানি এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি তেলটা। আর যে রসটা আমার রয়েছে সেটাকে কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমি এখানে একটি স্প্রে বোতল নিয়ে নিয়েছি, স্প্রে বোতলের মধ্যে রসটাকে ভরে নিলাম। এখানে দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে। কোনটাকে কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। বাড়িতে যখন আমাদের মশার উৎপাত ভীষণ বেড়ে যায় তখন আপনারা এই ধরনের ল্যাম্প একটা জ্বালিয়ে নিন, এই ধরনের বাতি জ্বালিয়ে পুরো ঘরে আপনারা এই বাতিটাকে দেখান বন্ধুরা, যাতে আনাচে কানাচে কোনা কাঞ্চিতে কোথাও মশা না থাকতে পারে। এদের গন্ধে শুধু মশা নয় বন্ধুরা, আরশোলা টিকটিকিও দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। একবার বিশ্বাস করে অ্যাপ্লাই করুন, ঘরোয়া রেমেডি, কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল নেই, আমাদের শরীরেরও কোনো রকম ক্ষতি হবে না। এবার যে স্প্রেটা আমরা তৈরি করেছি এটাও কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, বাড়িতে যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যায় বা সন্ধ্যার দিকটা জানলা দরজার গ্রিলের পর্দাতে দিয়ে দিন, ফ্রিজের পেছন দিকটা, ওয়াশিং মেশিনের পেছন দিকটা, সব দিকেই আপনারা এটাকে দিয়ে রেখে দিন।
দেখবেন এর গন্ধের কারণে এইসব জায়গাতে মশা তো লুকাবেই না, সেই সঙ্গে আরশোলায় এমনকি টিকটিকিও কিন্তু লুকাতে পারবে না। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন বন্ধুরা, আশা করছি উপকার পাবেন। কোনো রকম কেমিক্যাল ছাড়াই দেখবেন বাড়ি থেকে আপনারা কত সহজেই মশা, মাছি, আরশোলা, টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবেন। এর জন্য কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না। তাহলে ভালো লাগলে ট্রাই করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ছোট্ট রেমেডি শেয়ার করতে